নিস্তব্ধ পরিবেশে ঝংকার তুলল কয়েকটা চুড়ি, ভেঙে দিল সকল নীরবতার ঘর। আকস্মাৎ এহেন কাজে এই নিজেই হতবাক বিস্মিত। চুরির রিনরিনের শব্দ বেশ ভয়ঙ্কর ঠেকল শিয়ার নিকট। দাঁড়িয়ে পড়ল মাঝ রাস্তার এক কোণে। গাড়ি চলাচল নেই তেমন একটা। সামনে চেয়ে দেখলো একজোড়া চক্ষুর তীক্ষ্ণ দৃষ্টি ওর দিকে। মানুষটার মুখে বিরক্তি ভাব। কাছে এসে ভারী গলায় কৌতুক করে বলল, দাঁড়িয়ে পড়লে কেন? চুক্তির আওয়াজও তুলছো, আমার অ্যাটেনশন পাচ্ছিলে না তাই? হতভম্ব শ্রেয়া বিস্মিত কণ্ঠে প্রতিউত্তর করে, তেমন কিছু না, চুল ঠিক করছিলাম। তুজো ভ্রু কুঁচকে প্রশ্ন ছুড়ে দিল। চুলে কি হয়েছে? মিনমিনে স্বরে হতে আওয়াজ বের হয়ে আসলো, কিছু না, চলুন আমরা থেমে না থেকে হাঁটা শুরু করি। অগ্নিময় চাহনিতে কাঁপিয়ে তুলল তুর্যের শ্রেয়ার দুর্বল দেহখানি। এমনিতেই প্রচণ্ড অতিশয় তপ্তা চতুর্দিকে। ধরণীতলে জীবনযাত্রা বিরাজ করলেও লাভ হচ্ছে না বিশেষ। গোমট আবহাওয়া, তার উপর সামনের ব্যক্তির রক্তিম চাহনি, সব মিলিয়ে নিজেকে টাটকা টাটকা লাগছে শ্রেয়ার। কাঁপতে হলে বিষাদ মিশ্রিত পরিবেশ। শৈত্যর প্রয়োজন নেই, কারো দৃষ্টি যথেষ্ট, তা আজ অনুভব করলো ও। কিন্তু মাথা ধরে না ভালো নরম সরম কথা বললেও এই ছেলে রেগে যায় কেন? তুজো একটু রেগে মেগে ওঠে, গম্ভীর কণ্ঠে বলে, তুমি একটু বেশি পাকনি মেয়ে। হাঁটার দরকার হলে আমি হাঁটতে বলবো না? তোমাকে কোলে নিব নাকি? শুধু শুধু শক্তি ক্ষয় করার ইচ্ছে নেই। সেদিনই করব যেদিন ওজনে 50-এর গণ্ডি পেরোতে পারবে। আগে 60 কেজি হও, তারপর জামাইয়ের কোলে উঠে রোম্যান্স করার চিন্তাভাবনা করো। তবেই না শক্তি খরচ হলেও আফসোস থাকবে না। তৎপরে বড় বড় পা ফেলে শ্রেয়ার পেছনে গিয়ে দাঁড়ায়। মাথার চুলগুলো একসঙ্গে করে রাখা, কাঁটাটা ঢিলে আছে। অবনতি বিলম্বে তা খুলে নেয় শ্রেয়া। ছড়িয়ে পড়ে কেশ, ঢাকা পড়ে যাওয়া আবৃত এক অঙ্গ, পিঠের অংশ। শিরে ভাব জমে শ্রেয়ার মন পাজরে। তুজোর কণ্ঠস্বর নরম করে অধর কোণ বাঁকায় ঈর্ষাদ মৃদু প্রশ্ন করে, কেন আফসোস থাকবে না জানো? কেন? আনমনে অজান্তে অস্ফুট স্বরে কণ্ঠনালী গলিয়ে আসে ছোট্ট একটা প্রশ্ন। খেয়ে হারিয়ে ফেলেছে শ্রেয়া। মাদকতা মিশানো কণ্ঠ শুনে অসংকনীয় সংকট বাজছে হৃদয়স্থলে। নিমেষেই তুর্য জবাব দেয়, তুমি হাড্ডি মন্ত্রী থেকে গুলুমুলু মন্ত্রী হবে তাই। তৃতীয়ত, রোম্যান্সের মাধ্যমে সকল ক্লান্তি শক্তি সব কিছু পুষে যাবে। লজ্জায় নতবদনে হাসে শ্রেয়া। এমন মানুষও ওর এত বছরের জীবনে কোনো কালেই দেখেনি। রাত্রি প্রহরে রাস্তায় দাঁড়িয়ে কী সব বলছে দেখেই বা এমন করে। ওর অপূর্ণতার জীবনের প্রথম পুরুষ যে এই লেকচারার সাহেব। মুখটা বড্ড লাগামহীন আজ। বহুরূপী গগন দেখে ওর একটা কথাই মনে হচ্ছে, আকাশের সাথে তুর্যর অত্যাধিক মিল রয়েছে। তেজি, গম্ভীরতা, উত্তাপ, ফিচেলেমি, মাদকতা, সব কিছু সব বিদ্যমান এই মানুষটার ভিতর। হঠাৎ বুঝলো তুর্য খোপা থেকে ওর চুলগুলো বেশ গুছিয়ে ক্লিপ দ্বারা আটকে দিয়েছে। এক দুটো চিকন চুল অত্যন্ত অসভ্য, চিপকানো টাইপের, তাই কোনো রকমে গম্ভীর লেকচারার নিকটস্থে হার মানেনি। সুন্দর বরং সাবলীলভাবে দখল করে রাখলো কপাল। এখন আর পেছনের ন্যায় তুর্যের পাশাপাশি হাঁটছে শ্রেয়া। তার কড়া আদেশ, পাশাপাশি চলছে দুটো মানবদেহ। আকাশ দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু পরিবেশ গরমের বিচারণ। উষ্ণতা সহ্য করেই হাঁটাহাঁটি। আকস্মিক হিমশীতল সমীর আলসে আলিঙ্গন করলো শ্রেয়ার সমস্ত কায়া। তীব্র গতিতে স্পন্দিত হতে লাগে বক্ষস্থল। নিজের হাতের দিকে তাকালো ও। যা বন্দি করো হাতের মুষ্টিময়ে। চমকিত নয়নজোড়া মেলে আর চোখে চাইল। তুর্য সামনে দিকে নজর রেখে গম্ভীর স্বরে বলে উঠল, চমকানোর কিছু নেই। ইচ্ছে ছিল বউকে নিয়ে রাস্তায় হাঁটবো, হাতে হাত ধরে। দুর্ভাগ্য যে তুমি বউ হয়ে গেলে, তাই তোমাকে দিয়ে কাম চালানো। তুর্য হাতটা আরো শক্ত করে ধরল। শ্রেয়ার মনে বিষণ্ণতা নেমে আসে। সত্যি কি তুর্যের দুর্ভাগ্য ওকে বউ হিসেবে পেয়ে?
স্বপ্ন অপূর্ণ থেকে যাচ্ছে মানুষটার। হয়তো স্বপ্নগুলো সাজিয়েছিল অহমিকার সঙ্গে, তাকে কল্পনা করে। পর মুহূর্তে মন বলল, যাকে নিয়ে সাজানো হোক না কেন, পূর্ণতা তো তার সাথেই পাচ্ছে। ইতস্তত করে মিহি কণ্ঠে বলে। একটা কথা বলি। পাশ থেকে প্রতিউত্তর আসে কর্ণকুহরে। বলো। শ্রেয়া সাহস জুগিয়ে বলল। আপনি অহমিকা আপুকে আরেকটা সুযোগ দিতে পারতেন। মুহূর্তে হাতে প্রবল টান অনুভব করে ও। তুর্য ওর দেহটা নিজের সাথে মিশিয়ে নিয়েছে। হুট করে এমন হওয়াতে শরীর কাঁপছে থরথর করে, গলা শুকিয়ে আসছে। খোলা কোমরে তুর্যের বলিষ্ঠ এক হাতের শক্ত আলিঙ্গন। শিরে ওঠে শ্রেয়া, তাকায় ভয় ভয় দৃষ্টিতে। কাজল দেখি আখিদয় ভাসমান হয় তুর্যের ক্রুদ্ধ দৃষ্টি। লালচে চোখ, দূরের ওই খুঁটিতে লাগানো নিয়তবাতির দীপ্তির ছেটা এসে আরো জ্বালিয়ে তুলছে যেন চাহনি। শ্রেয়া ঠাওর করলো ভুল কথা বলে বসেছে, অন্যায় করেছে ভীষণ বড়। মুখ খুলে কিছু বলতে যাবে, তখনই তুর্য চাপা গর্জন করে ওঠে ঝাঁঝালো কণ্ঠে, হিসিয়ে বলে উঠল। তোমরা মেয়েজাত বড্ড ভেজাল টাইপের। সঠিক তো বুঝোই না, উল্টো স্বামীর প্রাক্তন থাকলে সেটা নিয়ে হিংসে করো, খোঁচা মারো। এমন ধাক্কা মারবো উড়ে গিয়ে মাঝ রাস্তায় পড়বে। তখন তোমার এই ছোট্ট চিকন চাকন দেহ গাড়ির নিচে পিষে যাবে। নেহাত আমি 2 বিয়ে করতে চাই না, তাই বেঁচে গেলে। গাধা কোথাকার। শ্রেয়া তবদা খেয়া চেয়ে আছে, দৃষ্টিতে এক রাস ভয়। তুচ্ছ কোমর ছেড়ে এক হাঁটু গেড়ে বুকে বসলো বালু মিশ্রিত ইট পাথরের তৈরি রাস্তায়। গভীর দৃষ্টি রাখলো শ্রেয়ার উন্মুক্ত কোমরে। ফ্যাল ফ্যাল নয়নে চেয়ে রইল শ্রেয়া। কিছু বুঝে ওঠার আগেই তুর্য ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলো। ব্যথা পেয়েছেন? শ্রেয়া মাথা নাড়ালো, কিন্তু সত্য একটাই, কিঞ্চিত হলেও ব্যথা অনুভব করছে ও। তুর্য দাঁড়িয়ে ফিচেল হেসে বলল। মিথ্যাবাদী। কোমর লাল হয়ে গেছে তোমার, সমস্যা নেই, বাসায় গিয়ে হট মালিশ করে দিব। মালিশ? হুম, হট মানে গরম মালিশ, বুঝো না? আরাম পাবে, নরম গরনের গাধা মেয়ে। কান থেকে ধোঁয়া বের হচ্ছে শ্রেয়ার, অদৃশ্য চক্ষু এড়ানো ধোঁয়া। তাড়াতাড়ি পা চালাতে লাগলো তুর্য কাট কাট গলায় ডাকে। শ্রেয়সী। এবার যেন তার কথার আছে বোঝা যাচ্ছে সিরিয়াস কিছু বলবে, তাই নম্র গলায় সায় দিয়ে বলে। জি। তুর্য শাড়ির আঁচলে কিছু অংশ কর্পুট আগলে নেয়, স্বাভাবিক ভঙ্গিতে বলতে লাগলো। তুমি বয়সে বড় হলে তবে মানুষ চিনতে, অনুভূতি বুঝতে এখনও অপরিপক্ক। আজ এক্ষুনি আমি তোমাকে আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বাক্য শোনাবো। এই বাক্যের শব্দের উৎপত্তি আমার জীবন থেকে। যেই ঘটনা আমার সাথে আগে কখনো হয়নি। তুমি কথাগুলোর পিছনে লুকিয়ে থাকা বিশেষ কিছু আজ বুঝবে কিনা জানি না, তবে আশা করি যেদিন বুঝবে খুশিতে তোমার হৃদস্পন্দন ক্ষণিকের জন্য হলেও থমকে যাবে। একটু চালাক হও শ্রেয়সী। এই পৃথিবীতে বোকা মানুষ ঠকে যায় বারবার, প্রতারণার শিকার হয়, ভেঙে পড়ে। খুব সহজেই তাকে অন্য কেউ এসে দুমড়ে মুচড়ে যায়। পরক্ষণে তুর্য একটা প্রশ্ন নিক্ষেপ করে। সন্ধি অর্থ কী? প্রথমত শ্রেয়া হকচাকালো, জিমে যাওয়া স্বরে উত্তর দিল। মিলন। কখনো হৃদয়ের সন্ধি দেখেছো কিংবা অনুভব করেছো? হৃদয়ের সন্ধি দেখা বা অনুভব করা যায়? অপ্রস্তুত কণ্ঠে পাল্টা প্রশ্ন করলো শ্রেয়া। না, হৃদয়ের সন্ধি কখনো দেখা অথবা অনুভব করা যায় না। এই ধরো, একই পথে দুটো ছেলে মেয়ে মুখোমুখি হলো, চোখের দেখায় সমানতালে ধক করে উঠল দুজনের হৃদযন্ত্র। তখনই কিন্তু দুই মানবের দুটো হৃদয়ে মিলন ঘটে যায়, তাহাদের অজান্তেই। সন্ধি হয় হৃদয়ে হৃদয়ে, কিন্তু একে অপর সেটা বুঝতে পারে না, প্রকাশ করা না অবধি। সকল মিলন প্রকাশ্যে হয় না। দুই দেহ প্রকাশ্যে মিলেমিশে একাকার হলেও দুটো হৃদয় অচেনা থেকেও হঠাৎ করে মিলিত হয়ে যায়। তুর্য কথাগুলো বলে শাড়ির আঁচলের দিক চেয়ে মুষ্টি খুলে দোলে মুচড়ে যাওয়া অংশটা মুক্ত করে দিল, ছেড়ে দিল। দুজনের সাথে থামলো একটা ভ্যান গাড়ির সন্নিকটে। শ্রেয়া ঘোরে ডুবে গেল। কথাগুলো শ্রবণ গ্রন্থির মাধ্যমে সোজা গিয়ে বুকে বা পাশে তোলপাড় সৃষ্ট করলো।
ঠিকই তো বলল। গুণে গুণান্বিত এই মানুষটা। হৃদয়ের স্থলে মিলন মেলা কখনো নোটিশ দিয়ে বসে না, অজান্তেই হয়ে যায়। কিন্তু যাকে আমরা মন দিয়ে বসি তার প্রকাশ করা ছাড়া বুঝতেই পারি না সেই মানুষটা আমাদের ভালোবাসে কিনা। ঠিক যেমনটা হচ্ছে ওর বেলায়। ও তো ভালোবাসে, তবে তুর্য বাসে কিনা জানে না, কখনো বাসবে কিনা তাও জানে না। মানুষের ভিড় জমে আছে মোটামুটি। ক্লান্ত পথিকেরা তৃষ্ণা মেটাতে জড়ো হয়েছে গাড়িটার সামনে লেবু শরবত খাওয়ার উদ্দেশ্যে। একটু একটু করে পা ফেলে কখন এতখানি পথ পাড়ি দিল খেয়ালই করেনি শ্রেয়া। তুর্য হাত বাড়িয়ে ওর আঁচলটা পিঠে জড়িয়ে দাঁড় করিয়ে দেয় একপাশে, যেখানে মানুষ ঘেঁষবে না ওর শরীরের ধারে, কারো একটুখানি স্পর্শও করবে না ওর কোমর গায়ে। হাতে এক গ্লাস শরবত নিয়ে সামনে এসে দাঁড়ায় তুর্য। শ্রেয়া হাতে একটা গ্লাস দেখে জিজ্ঞাসা দৃষ্টি তাক করে। সেকেন্ডের ব্যবধানে ভেসে আসে নির্লস কণ্ঠস্বর। আমি এসব পান করি না। শুনলাম তোমার নাকি অনেক পছন্দ, তাই ভাবলাম বউয়ের চাওয়াকে একটু গুরুত্ব দেই। এতে যদি বউয়ের বুদ্ধি বাড়ে আর আমার মন শান্ত হয়। নাও। শ্রেয়া বিস্মিত হাসে, ছোট ছোট চুমুক দেয় গ্লাসে, অর্ধেক গ্লাস শেষ করে বলে, আর খাবো না। আপনাকে প্রিয় বলেছে এটার কথা, তাই না? তুর্য গ্লাসটা হাতে নিয়ে ঠোঁটের কোণে সুপ্ত হাসি আঁকে। খেতে হবে না আর। বলেই বাকি অর্ধেক শরবত নিজের গলায় ঢালে। চোখ বড় বড় হয়ে যায় শ্রেয়ার। এই তো বললো লোকটা তিনি শরবত খান না, আর এখন শরীরটা ঝাঁকি দিয়ে উঠল। দেখলো তুর্য টাকা মিটিয়ে খালি গ্লাসটা নিয়ে ফিরে আসলো। শ্রেয়া কিংকর্তব্য বিমূঢ়। তুর্য ভাবলেশীন কণ্ঠে বলে উঠল, অন্য কেউ আমার খাওয়া গ্লাসে চুমুক দিবে তা সহ্য হবে না, তাই গ্লাস সহ কিনে নিয়ে আসলাম। তবে একটা লাভ হলো, আজ তোমার খাওয়া দেখে লোভ করে শরবতটা খেয়ে অনেক তৃপ্তি পেলাম। অনেস্টলি একটা কথা বলি তোমাকে। বলুন। শ্রেয়ার নিচু গলায় গাঢ় স্বরে বলল, শরবতের লোভে নয়, তোমার খাওয়ার ধরনের লোভে পড়ে গিয়েছিলাম। শ্রেয়ার রন্ধ্রে রন্ধ্রে অস্থিরতা বেড়ে গেল। একটু হলেও সে আন্দাজ করতে পারছে তুর্যের কথার মানে। পরিস্থিতি পর্যবেক্ষণে লাজুক মুক্ত করতে আওড়ায়। স্যার। তুর্য ধমকে ওঠে, হুশ, একদম স্যার ডাকবে না। পাবলিক শুনলে ভাববে ছাত্রী নিয়ে রাতের আধারে পালিয়ে এসেছি। ফুলে ফুলে ভরপুর চৌধুরী বাড়ি। বাগান থেকে মোমো করে ফুলের ঘ্রাণ ভেসে আসছে। প্রিয় লাল লেহেঙ্গাটা পরে খুশিতে খিলখিল করে হাসতে ব্যস্ত। পাশেই বসা আয়ুষ কালো পাঞ্জাবিতে। প্রিয়র হাসি কারণ ওর বাবা মা, তাদের দেখে সকল হাসি উপচে পড়ছে, হরেক রকমের কথা জুড়ে বসেছে। যেন কতকাল দেখা হয় না। নুরুল চৌধুরী ও মেহেরিমা, রিহা সবাই কুশলাদি বিনিময় করে মেহমানদের আপ্যায়নে নিমগ্ন। রাশেদা পিউর কাঁধে হাত রেখে বলল, কি রে শ্রেয়া কোথায়? তুর্যকে দেখলাম বাহিরে, আমাদের সাথে কথা বলে চলে গেল, কিন্তু ওকে দেখলাম না। পিউ হাসি থামিয়ে বলল, আর বললো না, ও একবার আমার মতন লাল লেহেঙ্গা পরেছিল, পরে স্যার কোথা থেকে একটা সাদা লেহেঙ্গা এনে বলল এটা পরতে, তাই চেঞ্জ করতে গিয়েছে, চলে আসবে এক্ষুনি। রাশেদা মনে মনে খুশি হলেন বেশ। কজন স্বামী বইয়ের প্রতি এত খেয়াল করে। অন্যদিকে ফাতেমা চৌধুরী হাঁ হুতাশ করতে আরম্ভ করলেন। শ্রেয়াকে সিঁড়ি বেয়ে নামতে দেখে পরনে সাদা লেহেঙ্গা, মাথার দোপাট্টা শুভ্র রঙের। ধীরে ধীরে সিঁড়ি ভেঙে নামতেই কর্ণধার হয় ফাতেমা চৌধুরীর কণ্ঠস্বর। জনমেও দেখছি না বউ ভাতে সাদা পড়তে, বিধবার মতন। তুর্যর ভাগ্য আবার পুড়ছে, না জানি পোড়াডার কি হয়। আমি জানি এই মায়াই এরম লেহেঙ্গা আইনছে। শ্রেয়া চক্ষু কোলে অশ্রুকণা ভিড় জমালো। আয়েশি ওর হাতটা ধরে নিম্নে স্বরে বলে, দাদির কথায় কান দিও না ভাবি। রাশেদাও প্রিয়র মনক্ষুণ্ণ হলো। এত অতিথিদের সামনে এইভাবে মেয়েটার কথা শোনালো। অশ্রুসিক্ত হয়ে উঠল প্রিয়র আক্ষিদয়। আয়ুষ সর্বদা নীরব দর্শকের ভূমিকা পালন করে আছে ছোটবেলা হতে, কিন্তু প্রিয়র নয়নজোড়ার আকুতি ফেলতে পারল না। ফাতেমা চৌধুরীর উদ্দেশ্যে বলল, যার যা মন চায় পড়বে দাদি, এতে এমন উদ্ভট কথা কেন বলছো? এটা তুর্য এনে দিয়েছে। শ্রেয়ার ইচ্ছে থাকলে তো ও আগে অন্য কালার পরতো না, তাই অযথা চিল্লানোর কোনো মানে হয় না।